তোমরা যারা আরজি করের আন্দোলনে একদম অগ্রণী ভূমিকা নিয়েছিলে, সেই সময় আমরা দেখেছি যে তোমাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেই অসুবিধার মধ্যে পড়েছিলে, তো তখন তোমাদের সংসার চালাতে কি? একদম দেয়ালে পিঠ থেকে ছিল, জানো তো। কারণ হচ্ছে যেটুকু সঞ্চয় ছিল, আবারও বলছি যে সত্যি কথাটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু অভিনয় করে বিরাট যে সঞ্চয় করা যায় তা না। কারণ আমাদের কাজের ধরনটাই তো এমন যে আমি অভিনয় করছি মানে আমার তো সিকিউরিটি নেই। আমি আজ এই মাসে আমি 30 দিনই কাজ করলাম, আগামী 3 মাস আমি কোনো কাজ নাই করতে পারি, এমনি না করতে পারি আর কি। তো তখন তো সেই জমানো টাকাটা শেষ হবে। এবারে 2 বছর কোনো কাজ করিনি, বুঝতে পারছো? তো আস্তে আস্তে যেটুকু পুঁজি ছিল সেটা একদম শেষ হয়ে গেল। আমি, আমার মা এবং সাথে আমার 50টি ছানা, আমার পাড়ার 48টি, তার মধ্যে আবার 2টো ছাগল আছে। তো আমি না খেলেও হবে, কিন্তু আমার 50টি ছানাকে তো খেতে হবে, আমার মাকে খেতে হবে। এবারে পুঁজি শেষ হলো, এফডি ভাঙলাম। একটা সময় ভাবলাম বাড়ির ভ্যালুয়েশনটা তাহলে করাই, বেশ ভালো জায়গায় আমার ফ্ল্যাটটা, এরকমও ভাবছি যে আমার অনেক সতীর্থরাই তো একসাথে আমরা প্রতিবাদে নেমেছিলাম রাস্তায়। এবং আমরা কিন্তু বাস্তবে, সুব্রতদা, আমরা একটা খুন এবং রেপ কি রেপ নয় আমি জানি না, খুন তো নিশ্চিত, তার কাজের জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে যা 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 ঘটলো সেইটার প্রতিবাদে আবেগতাড়িত হয়ে নেমেছিলাম রাস্তায়। এইটার জন্য, প্রতিবাদ করার জন্য কেন আমাদেরকে চিহ্নিত করা হলো একটা রং হিসেবে, এবং কেন এইভাবে চিহ্নিত করা হলো যে আমরা একটা রঙের বিরুদ্ধে নাকি লড়ছি, এটা কিন্তু বোধগম্য হয়নি অনেক দিন। আমার যখন খুব খারাপ অবস্থা, তখন আমার ইন্ডাস্ট্রির প্রতিটি পরিচালক বন্ধু, অভিনেতা পরিচালক যারা, তাদেরকে আমি সকলকে ফোন করেছিলাম যে আমার কিন্তু যেগুলো সাইন করা ছিল সেগুলো থেকেও আমি বাতিল হয়ে গেছি, একটা অনুষ্ঠান যেগুলো সাইন করা ছিল সব কটা থেকে বাতিল হয়ে গেছি, অ্যাডভান্সের যে সামান্য টাকা শেষ হয়ে গেছে, আমি কি করব তোরা একটু। এবং সেই সময় আমার যাদেরকে আমি ফোন করেছিলাম তারা প্রত্যেকে বলেছিলেন যে দেবু একদম চিন্তা করিস না, কি আমরা আছি তো, এরকম অরাজকতা চলতে পারে না, আমরা আছি। তৎসত্ত্বেও তারা কিন্তু সত্যি কথাই বলেছিলেন, তৎসত্ত্বেও তারা আমাকে একটি কাজও দিতে পারেননি, কারণ তাদেরকেও বারণ, তারা আমাকে এটা বলতে পারেননি মুখে। তারপরে তারা পরপর তারা আমার এত ভালো বন্ধু যে আমি জানি যে তারা মুখের কথা বলার জন্য বলেননি, তারা বাস্তবেই ভেবেছিলেন যে না না দেবুকে আমরা ঠিক, কিন্তু তারাও পারেনি। একজনই মহিলা পরিচালক আছেন যিনি আমাকে সরাসরি, এবং আমি খুব খুশি যে তিনি আমাকে একদম সরাসরি বলেছিলেন, একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে রেড কার্পেটে দাঁড়িয়ে বলেছিলেন, দেবু তোকে আমি কাজটা করবো কি করে, তোকে কাস্ট করলে আমি ছবিটা রিলিজ করতে পারবো না। শুরু করছি আজকের পডকাস্ট, আজকের এপিসোড মুখে মুখের। আমার সঙ্গে রয়েছেন আজকে দেবলীনা দত্ত। আমরা আজকে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে ওকে একটু ওয়েলকাম করি আমাদের এখানে আসার জন্য। আমাদের আড্ডা, আমাদের আলোচনা, তার আগে যেটা ম্যান্ডেটরিলি আমরা বলি সেইটা আপনাদের আরেকবার বলে দিই, যে আমাদের এই পডকাস্টের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট, যাদের ডিটেল আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পাবেন। বাংলায় সব থেকে ন্যায্য দামে সোনা, রূপো এবং অন্যান্য প্রেশাস মেটাল তারা কেনেন। আমি যে জিনিসটা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে টালিগঞ্জের কাজের কালচার এবং নানান জিনিসের সঙ্গে টালিগঞ্জকে যুক্ত করে একজন মানুষকে কাজ থেকে সরিয়ে দেওয়া। মানে যেটা দিয়ে আমি শুরু করব সেটা অবভিয়াসলি আরজি করের ঘটনাটা দিয়ে। তোমরা যারা আরজি করের আন্দোলনে একদম অগ্রণী ভূমিকা নিয়েছিলে, সেই সময় আমরা দেখেছি যে তোমাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। মানে এমন একটা জিনিস সাজানো হয়েছিল, হয়তো মুখে কিছু বলা হয়নি, একদম ঠিক তাই, মুখে কিছু বলা হয়নি, কিন্তু দেখা যাচ্ছিল যে সমস্ত প্রোডাকশন হাউস কিছুতেই তোমাদের কাস্ট করছে না, না টেলিভিশন, না সিনেমা বা অন্যান্য কিছু। হ্যাঁ, শো ফাংশন ওপেনিং যেগুলো আমরা পুরো শীতকালটা করি আর কি, ওখান থেকেই তো মূল অর্থ উপার্জন অনেকটা বেশি হয় অভিনেতাদের। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো শুধু অভিনয় করে কুবেরের ধন আমরা কেউ রোজগার করতে পারি না, কিন্তু বেশি রোজগারটা হয় ওই সময়টা। ওগুলো সব বন্ধ, সব যেটা হয় ওই সময় যে সাইনিংটা তো অনেক আগে থেকে হয়ে যায়, ফলে একটা অ্যাডভান্স দিয়ে বুকিং হয়ে থাকে। তো বুকিংগুলো যেগুলো হয়েছিল সেগুলো থেকেও বাতিল হয়েছিলাম। তারা ফোন করে বলেছিলেন দিদি অ্যাডভান্স ফেরত দিতে হবে না, কিন্তু দিদি আমরা বাতিল করতে হচ্ছে,
আপনাকে ক্ষমা করবেন এটাও বলেছিল, কিন্তু উপর থেকে চাপ আছে, বাতিল করতে হয়েছে। সেই সময় যে অসুবিধার মধ্যে তোমরা পড়েছিলে, ধরো তুমি, চৈতি, আরো অনেকে, সেই অসুবিধার মধ্যে পড়েছিলে, তো তখন তোমাদের সংসার চালাতে কি? একদম দেয়ালে পিঠ থেকে ছিল, জানো তো। কারণ হচ্ছে যেটুকু সঞ্চয় ছিল, আবারও বলছি যে সত্যি কথাটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু অভিনয় করে বিরাট যে সঞ্চয় করা যায় তা না। কারণ আমাদের কাজের ধরনটাই তো এমন যে আমি অভিনয় করছি মানে আমার তো সিকিউরিটি নেই। আমি আজ এই মাসে আমি 30 দিনই কাজ করলাম, আগামী 3 মাস আমি কোনো কাজ নাই করতে পারি, এমনি না করতে পারি আর কি। তো তখন তো সেই জমানো টাকাটা শেষ হবে। এবারে 2 বছর কোনো কাজ করিনি, বুঝতে পারছো? তো আস্তে আস্তে যেটুকু পুঁজি ছিল সেটা একদম শেষ হয়ে গেল। আমি, আমার মা এবং সাথে আমার 50টি ছানা, আমার পাড়ার 48টি, তার মধ্যে আবার 2টো ছাগল আছে। আর কোভিডের সময় তারা ছোট ছিল, তারা তখন থেকেই খাওয়া দাওয়া করে, বড় হলো। ওরা চিকেন ভাত খায় কিন্তু। হ্যাঁ, ছাগল? হ্যাঁ। আচ্ছা, ওই গল্পটা পরে বলেছি, কারণ কোভিডের সময় যখন সবাইকে একসাথে খাওয়াতে বেরোতাম তথাগত আমি তখন চিকেন ভাত খাওয়ানো হতো। ওরা তখন সদ্যজাত, ওরা তখন বুঝতে পারেনি ওদের আমিষ খাওয়ার কথা না নিরামিষ। আমরা চিকেন ভাতটা দিয়েছি, ওরা খেয়ে ফেলেছে, খেয়ে ওদের ভালো লেগেছে এবং তারপর থেকে তাই খেত। ওদের মা খেতেন না, তিনি তো নিরামিষাশী, তিনি নিরামিষই খেতেন, কিন্তু ওনারা দুজন এখনো চিকেন ভাত খান, এই আর কি। চিকেন অনেকে বলে যে খেতে অনেকটা ভেজিটেবলের মতো, সেটা সত্যি বলে তো। তাই তো, কাশ্মীরে গেলে তো ওরা তোমাকে তাই বলবে, হ্যাঁ, যে ওটা তো ঘাস। তো যাই হোক, তো আমি না খেলেও হবে, কিন্তু আমার 50টি ছানাকে তো খেতে হবে, আমার মাকে খেতে হবে। এবার পুঁজি শেষ হলো, এফডি ভাঙলাম। একটা সময় ভাবলাম বাড়ির ভ্যালুয়েশনটা তাহলে করাই, বেশ ভালো জায়গায় আমার ফ্ল্যাটটা, এরকমও ভাবছি। সেই সময় আমার যারা খুব কাছের ইন্ডাস্ট্রির, তারা আমাকে বুদ্ধি দিলেন যে না, তুই অন্য কাজের কথা ভাব। আচ্ছা, এই সময়টা যখন চলছে, ইতিমধ্যে কি হলো সেটাও তোমাকে বলি, যে আমার অনেক সতীর্থরাই তো একসাথে আমরা প্রতিবাদে নেমেছিলাম রাস্তায়, এবং আমরা কিন্তু বাস্তবে, সুব্রতদা, আমরা একটা খুন এবং রেপ কি রেপ নয় আমি জানি না, খুন তো নিশ্চিত, যেটা রেপ অ্যান্ড মার্ডার তো এটা নয়, এটা খুন, তারপরে রেপ কি রেপ নয় আমরা এখনো জানি না, হয়তো নয়ই রেপ। তো সেইটার একটা, তার কাজের জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে যা 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 ঘটলো, সেইটার প্রতিবাদে আবেগতাড়িত হয়ে নেমেছিলাম রাস্তায়। কেন মনে হলো লোকজনের যে আমরা এটা একটা পলিটিক্যাল যুদ্ধে নেমেছি? কেন? মানে 80 বছরের বয়স্ক মহিলা যাকে শুরু থেকে শেষ দিন অবধি দেখেছি, ছোট্ট বাচ্চা যে স্লোগান দিচ্ছে, ওরা কেন পলিটিক্যাল যুদ্ধে নামবে? বা আমরা কেউই কেন নামবো? এইটার জন্য প্রতিবাদ করার জন্য কেন আমাদেরকে চিহ্নিত করা হলো একটা রং হিসেবে, এবং কেন এইভাবে চিহ্নিত করা হলো যে আমরা একটা রঙের বিরুদ্ধে নাকি লড়ছি? এটা কিন্তু বোধগম্য হয়নি অনেক দিন। না, আমরা তো জানি যে আমরা এই যেটা ঘটনাটা ঘটেছে সেটার জন্য লড়ছি, তার জাস্টিসের জন্য লড়ছি। আমি শুরুর দিকে বুঝতেই পারিনি, সত্যি কথা বলছি তোমায়, যে কেন জাস্টিস পাচ্ছে না। আরে এটা তো ওপেন অ্যান্ড শাট কেস, কেন জাস্টিস পাচ্ছে না? জুনিয়র ডাক্তারের পরে বুঝলাম বিষয়টা। সেই সময় একদিন আমার যখন খুব খারাপ অবস্থা, তখন আমার ইন্ডাস্ট্রির প্রতিটি পরিচালক বন্ধু, অভিনেতা পরিচালক যারা, তাদেরকে আমি সকলকে ফোন করেছিলাম যে আমার কিন্তু যেগুলো সাইন করা ছিল সেগুলো থেকেও আমি বাতিল হয়ে গেছি, একটা অনুষ্ঠান যেগুলো সাইন করা ছিল সব কটা থেকে বাতিল হয়ে গেছি, অ্যাডভান্সের যে সামান্য টাকা শেষ হয়ে গেছে, আমি কি করব তোরা একটু। এবং সেই সময় আমার যাদেরকে আমি ফোন করেছিলাম তারা প্রত্যেকে বলেছিলেন যে দেবু একদম চিন্তা করিস না, কি আমরা আছি তো, এরকম অরাজকতা চলতে পারে না, আমরা আছি। তৎসত্ত্বেও তারা কিন্তু সত্যি কথাই বলেছিলেন, তৎসত্ত্বেও তারা আমাকে একটি কাজও দিতে পারেনি, কারণ তাদেরকেও বারণ, তারা আমাকে এটা বলতে পারেননি মুখে। তারপরে তারা পরপর তারা আমার এত ভালো বন্ধু যে আমি জানি যে তারা মুখের কথা বলার জন্য বলেননি, তারা বাস্তবেই ভেবেছিলেন যে না না, দেবুকে আমরা ঠিক, কিন্তু তারাও পারেনি। একজনই মহিলা পরিচালক আছেন যিনি আমাকে সরাসরি, এবং আমি খুব খুশি যে তিনি আমাকে একদম সরাসরি বলেছিলেন, একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে রেড কার্পেটে দাঁড়িয়ে বলেছিলেন, দেবু তোকে আমি কাজটা করবো কি করে, তোকে কাস্ট করলে আমি ছবিটা রিলিজ করতে পারবো না। তিনি একদম সরাসরি আমাকে বলেছিলেন। তাই জানতে পারলাম, শোগুলো সব বাতিল হতে থাকলো। প্রথম বছর একটাও শো করলাম না। তারপরের বছর যখন আমি পশ্চিমবঙ্গের মধ্যে দুর্গাপুজোর সময় কাজ পেলে, মা থাকেন, বন্ধু বান্ধবরা থাকে,
চেষ্টা করি পশ্চিমবঙ্গের মধ্যে এই কাজগুলো নিয়ে নেওয়ার। কিন্তু গত বছর আমি 10টা পূজা পরিক্রমা করেছি ব্যাঙ্গালোরে। যেই ব্যাঙ্গালোরে কাজটা এসছে আমি একেবারে লুফে নিয়েছি কাজটা, যে আমাকে তো করতেই হবে, কি করব, পুরো পুজোই ব্যাঙ্গালোরে কাটালাম কিন্তু আমি লুফে নিলাম কাজটা। একটা কাজও আসেনি পশ্চিমবঙ্গে। সেই সময় আমি চাকরি করার কথা ভাবলাম। কেন ভাবলাম? কারণ আমার যারা সিনিয়র, যারা গুরুজন রয়েছেন ইন্ডাস্ট্রির, খুব ভালোবাসেন আমাকে, তারা বললেন যে দেবু চাকরি করার কথা ভাব। কারণ আমার এক সতীর্থ ওই সময়, যখন আমার অন্যান্য বন্ধুরা দেয়ালে পিঠ থেকে যাচ্ছে বলে বেরিয়ে গেলেন আন্দোলন থেকে এবং ক্ষমা চাইলেন, তখন আমার সতীর্থ আমাকে ফোন করে বলেছিল, কোনো কুউদ্দেশ্য নিয়ে, সুউদ্দেশ্য নিয়ে এই ফোনটা করেছিল, আমাকে বলেছিল দেবু তুই তো এখন কাজ করছিস না, অনেকগুলো অসুবিধা হচ্ছে, তুই ভাবছিস কি করবি, বাড়ি বিক্রি করবি নাকি, এরপর তুই খেতেও পাবি না, সেই আভাসটুকু আমি তোকে দিয়ে দিচ্ছি, আমি তোর ভালো চাই বলে তোকে বলছি যে তুই কিন্তু ক্ষমাটা চেয়ে নে আর মুখ বন্ধ কর এবার। তো এই কথাটা শোনার পরেও আমি নিজের সঙ্গে নিজে যতবার কথা বলেছি আমি সেটা করতে পারিনি, আমি অক্ষম, এর বেশি আর কি বলবো। তো আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি সেই সময়, যেহেতু একটা কর্পোরেট জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আমি নাম বলছি না, আমার ইন্ডাস্ট্রির খুব কাছের মানুষ একজন, তোমারও খুব কাছের মানুষ, তিনি আমাকে ব্যবস্থা করে পাঠিয়েছিলেন ইন্টারভিউ দিতে। আমার একটু দ্বিধা নেই এটা বলতে, আমি রূপাদির বাড়িতে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে যে রূপাদি বলেছিলেন একটা ফর্মাল ডেটা তৈরি কর, ওরকম ডেটা তো আমার নেই, আমার তো অভিনেতার যেটা অ্যাক্টার্স প্রোফাইল আছে, কর্পোরেট হলে যেটা হয় সেটা তৈরি কর। সেটা আমাকে তখন সেই সময়, মানে এটা কিন্তু পূর্ব সরকারের সময়, অবভিয়াসলি সেই সময়কার কথাই বলছি, আমি একটা ডেটা তৈরি করেছিলাম, করে দিয়েছিলাম। তারপর মানসিকভাবে তৈরি হতে পারলাম না, কারণ কর্পোরেট জবে যেটা দেখলাম মুন লাইটিং করা যায় না, আমি একবারও ক্যামেরার সামনে যেতে পারবো না। ওটা করলেও আমি, কর্পোরেট জবের ধরনটাই এমন যে আমি কোনো আমাকে এমনিই মুখ বন্ধ করতে হবে। তখন আমি ভাবলাম তাহলেও যদি মুখ বন্ধ করেই থাকতে হয় তাহলে আমি অন্য কিছু ভাবি, এইটা ভাবলাম আর কি। আরেকজনও খুব সিনিয়র আমাকে পাঠিয়েছিলেন, সেখানে আমি ইন্টারভিউ দিয়েও চলে এসেছিলাম, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় আমি জানতে পারলাম যে আমি কোনোভাবেই আর ক্যামেরা ফেস করতে পারবো না। মানে আমার যদি মুম্বাই থেকে একটা অফার আসে আমি সেটাও করতে পারবো না। তখন আমি মুন লাইটিং শব্দটা শিখলাম, এই হালে শিখলাম, এটা একটা আমার প্রাপ্তি, আমি একটা নতুন শব্দ শিখলাম মুন লাইটিং, ভাগ্যিস আমাকে ইন্টারভিউ দিতে যেতে হলো। তখন আমি তৎপর হলাম যে না, ফেসবুকের ব্যাপারে আমি একটুখানি গন্ডগোলের আর কি, সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটু রিটার্ডও বলতে পারো, সেটাও একটা ঠিক। তো সেটার ব্যাপারে আমি একটু উদ্যোগী হলাম হয়ে, তুমি হয়তো কখনো কখনো দেখেছো, চোখে পড়েছে কিনা জানি না, আমি মা মায়ের এটা খুব ভালোবাসার জায়গা যে এখান থেকে যদি একটু টাকা রোজগার করা যায়, ওখান থেকে দুম করে ব্যাঙ্গালোরে চলে গেলাম। এবার ব্যাঙ্গালোরের উপার্জন কলকাতার থেকে বেশি, সেটা একটু সুবিধেই হলো। তো এরম করে কোনো রকমে একটা ম্যানেজ করে করে চলছিল, চাকরিটা শুরু করে ফেলতে হয়নি, কিন্তু দেয়ালে পিঠ ঘষতে ঘষতেই চলছিল আর কি বলা যেতে পারে, এইভাবেই চলতো। কিন্তু তবে এখন যে বদলটা হলো সেটার পর না আমি আবার কাজ পাচ্ছি, এখন কাজ পাওয়া যাচ্ছে, আসছে আমার কাছে কাজের অফার, শোয়ের অফার আসছে। ধরো এরকমও একজন ফোন করেছিল কদিন আগে, একটি বাচ্চা ছেলে, সে আমাকে দুর্গাপুজোর ওপেনিং এর জন্য ফোন করেছিল গত বছর, সে বেচারা বুঝতে পারিনি। আর তার পাড়ায় আমি বেশ 4-5 বছর আগে একবার ওপেনিং করে এসেছিলাম, সেই ওপেনিং এ আমার সাথে যে ছবিটা সে তুলেছিল সেটা সে প্রোফাইল পিকচার হিসেবে রেখে দিয়েছিল ফেসবুকে। এবারে আমাকে বলেছে, আমি বলছি হ্যাঁ যাবো, আমাকে তখন আমি লুফে নিয়েছি, ওরে বাবা আমাকে একজন ফোন করেছে, যেতেই হবে। ওমা 7 দিন পর ফোন করে বলছে, দিদি আমাকে ক্ষমা করে দিও, আমার কোনো দোষ নেই। একটি নাম করেছিল, সে আমাকে নাম করে বলেছিল যে প্রচন্ড বকুনি খেয়েছি আমি, তোমাকে ফোন করেছি বলে। উনি আমাকে বলেছেন যে এই দুঃসাহস কি করে হলো, তুই দেবলীনাকে ফোন করেছিস, এবং এতটাই বকুনি খেয়েছি, তুমি কিছু মনে করো না দিদি, আমি আমার প্রোফাইল পিকচার থেকে ওই ছবিটা সরালাম, ডিলিট করলাম, তোমাকে তো বাতিল করছি, আমার প্রোফাইল পিকচারের ছবিটাও ডিলিট করছি দিদি, এটা বলেছিল। সে আবার আমাকে এবছর ফোন করেছে, দিদি এই বছর কিন্তু আসতে হবে দুর্গাপুজোয়, এই বছর আর কেউ আটকানোর নেই। তো এটা থেকে কি আমরা ইনফারেন্স ড্র করব, সেটা এই পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স যেটা এমন জায়গায় চলে গেছিল যে আমিও তো দেখেছি, আমাদের বন্ধু বান্ধব ডিরেক্টর, তুমিও তো সম্মুখীন হয়েছো এটা, তাই না? সম্মুখীন আমরা অনেকেই হয়েছি, অনেকে চলে গেছে তাও দেখেছি। আসলে দেয়ালে পিঠ
ঠেকার সংজ্ঞাটা বোধহয় আমাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা, যাদের তাই না চাহিদা বেশি সুব্রতদা? তাদের একটু তাড়াতাড়ি পিঠ ঠেকে, পিঠটা যাদের তাড়াতাড়ি ঠেকে যায় তাদের, যাদের একটু সেটাই। চাহিদা কম তাদের কম। হয়তো একটু পরে ঠেকে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমি সেই প্রসঙ্গ থেকে আরেকটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। এটা খুব ভালো না প্রসঙ্গটা, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি। মানে হ্যাঁ। আমরা যে সময় এখন দাঁড়িয়ে আছি ব্যক্তিগতভাবে, হুম, পরপর দুজনের মৃত্যু, হ্যাঁ, একজন হচ্ছে রাহুল আর একজন হচ্ছে অনিক। হুম। এই দুজনের মৃত্যু পরপর আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের অনেককে খুব নাড়া দিয়েছে। রাহুলের সাথে আমি কাজ করেছি, ইনফ্যাক্ট আমি 2টো ছবি করেছি রাহুলের সঙ্গে। অনিক আমার ঠিক বন্ধু না হলেও একটা পরিচিতি তো হুম। সবসময়ই ছিল, আমরা একে অন্যের সাথে ছবি নিয়ে আলোচনা করতাম। হুম। এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, আমি যতদূর জানি হুম। তো রাহুলের সাথে তো বটেই, রাহুলের সাথে তো তোমার তো একদম পারিবারিক সম্পর্ক, এবং পাশাপাশি অনেকও তোমার সাথে একটা যোগাযোগের মারাত্মক বন্ধুত্ব ছিল মারাত্মক আমার বন্ধুত্ব ছিল। অনিদার সাথে। এইটা তুমি কিভাবে ডিল করছো? ডিল করতে হচ্ছে আমাকে, কোট আনকোট। আমার না একটা অসুখ আছে, আমার ক্লিনিক্যাল ডিপ্রেশন নিয়ে আমি আগেও কথা বলেছি, সোচ্চার হয়েছি। আজকে আমি নাম করে বলছি তোমাকে, অসুখটার নাম নিহিলিজম। নিহিলিজম অর্থাৎ, তুমি জানো, আমি তাও বলছি আমাদের শ্রোতাদের জন্য, যে একটা বাস্তব সেটাকে মেনে নিতে না পারা। এবার আমার ক্ষেত্রে যে বাস্তবটাকে আমি মানতে পারি না সেটা হচ্ছে মৃত্যু। আমার নিহিলিজমটা মৃত্যু সংক্রান্ত, টু বি স্পেসিফিক, আকস্মিক মৃত্যু সংক্রান্ত। কারণ আমার যখন 9 বছর বয়সে আমার পিতৃবিয়োগ হয়, এবং আমার বাবাকে আমি ভীষণ রকম আকস্মিক ছিল ব্যাপারটা। সেই সময় আমি ভাবতাম যে মৃত্যুটা কি, মানে মাথা থেকে পা অবধি সবটাই রয়েছে মানুষটার, কিন্তু সে নাকি আর নড়াচড়া করবে না, কথা বলবে, ধ্যাৎ, এটা আবার হয় নাকি, এরকম হতে পারে না, আবার চলে আসবে একদিন হেঁটে হেঁটে। আমি মানিনি তখন। এবার অ্যাটাকটা তখন হয়নি, প্রথম ক্লিনিক্যাল যে অ্যাটাক সেটা আমার ক্লাস 5-এ হয়, এবং ওই অত বছর আগে তখন অত সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট মাথায়ই আসেনি কারোর। 1-1.5 মাস ছিল, তারপর কেটে যায়, আবার ফার্স্ট ইয়ারে গিয়ে হয়। ফার্স্ট ইয়ারে যে অ্যাটাকটা হয় সুব্রতদা, আমি বিছানায় আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকতাম, মা আমার মাথাটা এইভাবে তুলে আমাকে খাইয়ে দিতেন, একটা সেমি লিকুইড মতো কিছু, তারপরে আমি 5 মিনিট পরে বমি করে দিতাম। এইরকম হয় যখন এই অ্যাটাকটা হয়, বা যে কোনো অসুখের কথাই আমি বলছি, আমি আলাদা করে মানসিক অসুখ বলছি না, অসুখ অসুখ। তো তখনও আমার খুব কাছের বান্ধবী সুদেশনা গাঙ্গুলির কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। ও আমাকেই বলেছিল প্রথম যে দেবু, ডাক্তার দেখা, এটা তো কিওর আছে। আমি ভেবেছিলাম আমার এইভাবেই চলবে, এবং এইভাবে চলতে খুব বেশি দিন চলবে না। তারপর ডাক্তার দেখালাম, সাইকিয়াট্রিস্ট প্রথম, ওষুধ খেতে হলো, ওষুধ খেয়ে আমি ঠিক হলাম। এবারে ওনার কাছেও আমি চিরকৃতজ্ঞ, যাকে আমি দেখিয়েছিলাম বাপ্পাদা। কিন্তু হালে বেশ কিছু, এই ধরো 4 বছর যাবৎ নীলাঞ্জনা বলে একজন সাইকোলজিস্টের খোঁজ আমি পেয়েছি আমার এক বন্ধুর কাছ থেকে। ওকে আমার বেশ লেগেছে, ভালো লেগেছে, ভারী ভালো লেগেছে। ওর সাথে সেশনে বসলে কিন্তু অনেকটা ওষুধের মতো কাজ হয়। এই যে অনেকে বলছেন না, দায়িত্বহীন কাজ কি করে করলেন, এমা কি আপনি তো এত সোচ্চার ছিলেন, আপনি তো এত সাহসী ছিলেন, আপনি এই কাজটা, এই কোনো কিছুর সঙ্গে তো এটার আসলে সম্পর্ক নেই। অনিকদার ক্লিনিক্যাল ডিপ্রেশন ছিল, অনিকদা মারাত্মক সুস্থ হওয়ার চেষ্টা করেছিলেন, বাঁচার চেষ্টা করেছিলেন। 6টা কাজ করেছি আমি অনিকদার সাথে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে অনিকদা এটা আমার সঙ্গে ভাগ করে নিতেন। প্রথম যখন অনিকদার প্যানিক অ্যাটাক হওয়া শুরু হয়, অনিকদা আমাকে ফোন করে বলেছিলেন, দেবলি না এই জিনিসগুলো আমার হচ্ছে, প্রচন্ড হার্ট রেট বেড়ে যাচ্ছে, অস্থিরতা থেকে সামলাতে পারছি না, ক্রাইং স্পেল হচ্ছে, আমারও হয় ক্রাইং স্পেল, যখন কান্না শুরু হয় আমি আর সেটা থামাতে পারি না, আমি কিছুতেই থামাতে পারি না। এগুলো সব আছে নানা রকম, আর 5টা মানুষের যেরকম, কারোর কোলেস্ট্রল আছে, কারোর সুগার আছে, ওরকম আমার এটা আছে। তো অনিকদাকে তখন আমি নীলাঞ্জনার কাছে পাঠিয়েছিলাম। এরকমও হতো অনিকদা ভুলে গেছেন অ্যাপয়েন্টমেন্ট, আমি সকাল থেকে অনিকদাকে 3বার 4বার 5বার ফোন করে বলছি, অনিকদা আজ অ্যাপয়েন্টমেন্ট, আজ অ্যাপয়েন্টমেন্ট, আজ অ্যাপয়েন্টমেন্ট, যেতে হবে। অনিকদা প্রথম দিনই কিন্তু বেরিয়ে পড়েছিলেন, দেবলীর আমার খুব ভালো লেগেছে। অনিকদার শেষ মেসেজটা ছিল, ফাইনালি আই এম ফিলিং বেটার। অনিকদা ভালো ছিলেন, সেই ভাইবটা আমিও অনিকদার কাছ থেকে পেয়েছিলাম, মানে উন্নতি হচ্ছিল এই ক্লিনিক্যাল ডিপ্রেশনটার। কিন্তু ওই যে কারণে আমার মারাত্মক কষ্ট হচ্ছিল এটা ভেবে, যে কেন বুঝতে পারলাম না যে গত 4 মাস যাবৎ অনিকদা যে যাচ্ছেন না, যাওয়াটা বন্ধ করে দিয়েছেন, সেটা ভালো আছেন বলে নয়, অনিকদা গিভ আপ করে দিয়েছিলেন, সেটা বুঝতে পারিনি।
কোথাও আমারও নিজেকে অপরাধী মনে হচ্ছে, অনেকটা যারা কাছের বন্ধু তাদেরও নিজেদেরকে অপরাধী মনে হচ্ছে। তো তখন যে অনেকটা আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন নিজেকে সেটা বুঝতে পারিনি, কিন্তু যে ক্লিনিক্যাল কন্ডিশনটা অনেকবার আমি দেখেছি সেই কন্ডিশনটা থেকে এটা হতেই পারে, মানুষের ভীষণ হয়, কিন্তু অনেকটা আপ্রাণ সব রকম চেষ্টা করেছিলেন সেরে ওঠার, মানে দুঃখ বিলাস ছিল না অনেকদার একদমই, কিন্তু সেটা হলো না। নিয়তি বলে যদি কিছু থাকে তাহলে সেটাই, কিন্তু আমাকে ওটা ভীষণ কষ্ট দিচ্ছে, কেন বুঝতে পারলাম না। 4 মাস যাবত তুতুলদিও জানতেন, তুতুলদিকে আমি অনিকদার প্রোডাকশনগুলো করার সময় ব্যক্তি জীবনে যখন অনিকদার বাড়িতে আমরা লাঞ্চ করতে যেতাম, আড্ডা মারতে যেতাম, আমি খুব যেতাম, তুতুলদিকে না সন্তানের মতন করে লালন করতে দেখেছি আমি অনিকদাকে। তুতুলদি প্রোডাকশনটাকে, অনিকদাকে একদম তুতুলদি সন্তানের মতো করে যত্ন করতেন। ওই জন্য আমি নিজের ব্যাপারে চামড়া মোটা করে ফেলা সত্ত্বেও যখন তুতুলদি সম্পর্কে এই লেখাগুলো দেখছি আমার খারাপ লাগছে। আমি যখন প্রিয়াঙ্কা সম্পর্কে এই লেখাগুলো দেখছি আমার মারাত্মক খারাপ লাগছে। কারণ লেখাগুলো কি কাঁদেনি কেন? মানে কমেন্ট সেকশন, এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার একটা আদালত আছে না, যে আদালতে কোনো উকিল নেই, সবাই জাজ, তো সবাই জাজ হয়ে গেলে যা হয় সবাই একটা করে ভার্ডিক্ট দেন, এবং ঘটনাচক্রে সব ভার্ডিক্টগুলোই নেতিবাচক। ইদানিংকালে দেখছি প্রিয়াঙ্কা কেন কাঁদেনি, তুতুলদি কেন কাঁদেনি, আমি কেন কাঁদছি। এই যতবার ছবিওয়ালার প্রমোশন হচ্ছে, এবারে কথাটা হচ্ছে আমার নিহিলিজম আছে ক্রাইং স্পেল শুরু হলে, সবার জন্য কাঁদি না। বাবিনের সাথে ছবিওয়ালার শুট শেষ ছবিটা করেছি আমি, ছবিওয়ালার শেষে এখন সবাই জেনে গেছেন তাই এটা লুকোনোর কিছু নেই যে বাবিনের ওই জলেই মৃত্যু হচ্ছে, এটা যখন শুট করেছি তোমার স্টুডিওতে বসে একটা প্রাইভেট স্ক্রিনিং হয়েছিল তখন ছিল, এখন নেই, তো অসুবিধা হচ্ছে। এবং 30 দিন যদি আমি ধরি হয়েছে বাবিন চলে গেছে, তার মধ্যে আমি 25 দিন বাবিনের বাড়ি গেছি। যদি আমার শুট শেষ হতে দেরি হয় আমি রাত্রি 11:30 12টায় যাই, কিন্তু আমি দেরি হলেও যাই, কারণ আমার মনে হয় আমার যদি এটা হয় সুব্রতদা, তাহলে মাসির কি হচ্ছে, তাহলে প্রিয়াঙ্কার কি হচ্ছে, প্রিয়াঙ্কার সাথে যেদিন যেদিনও আসে প্রিয়াঙ্কার সাথে সহজের সাথে দেখা হয়, দাদা ভাইয়ের কি অবস্থা আমি চোখে দেখেছি সেটা। এই কিছুদিন আগে দাদা ভাই আয়ারল্যান্ডে ফিরে গেলেন। তো সেই জন্য এবারে লোকজন যে লিখছেন, এই যে আদালতের যারা জাজ তারা যে লিখছেন যে প্রিয়াঙ্কা যত না কাঁদেনি আপনি তত কাঁদছেন, আমার কথা হচ্ছে যে প্রিয়াঙ্কা শুধু ওর স্বামীকে হারায়নি, ও সহজের বাবাকে হারিয়েছে। ওকে যেটা সামলাতে হচ্ছে সেটা সম্পর্কে ন্যূনতম ধারণা কারোর আছে? এই প্রশ্নটা করতে আমার অদ্ভুত লাগছে। কেন নেই? যারা লিখছেন তাদের বাড়িতেও তো সন্তান আছে, তাদের বাড়িতেও তো এরকম পরিস্থিতি তো তাদের বাড়িতেও ঘটেছে। আমার যেটা মনে হয় জানো তো, বা তুতুলদির অভিব্যক্তি কেমন সেটা দিয়ে যারা জাজ করে ফেলছেন পুরো ব্যাপারটা। আর আমাদেরকে নিয়ে এইটা একটা খুব মজার জিনিস আমার লাগে, যে আমি দেখেছি ধরো ডাক্তার যারা পেশাগত দিক থেকে ডাক্তার, সে ধরো তোমার সাথে এখানে বসে আড্ডা মারছে, ওই ক্যামেরার ওপারে যিনি বসে আছেন তিনি হয়তো তার হয়তো খুব সর্দি কাশি হাঁচি হয়েছে, তিনি কিন্তু এমনিই বলে দেবেন, পেশাগত দিকের বাইরেই বলে দেবেন যে তুমি একটু এই ওষুধটা খেও তো, এইটা করো এটা করো ঠিক হয়ে যাবে। সেইটা যদি উনি করেন, ধরুন সেটা তিনি ফেসবুকে এসে করলেন, তুমি দেখবে কেউ কিন্তু কমেন্ট সেকশনে লিখবে না বড্ড বাড়াবাড়ি আপনার, হ্যাঁ সবসময় ডাক্তারি করতে হবে আপনাকে, গা জ্বলে যায় আপনাকে দেখলে। বা একজন ইঞ্জিনিয়ার যদি এখানে বসে তোমায় বলে যে সুব্রত তোমার ছাদের ওপরে না ওই জিনিসটা লাগিয়ে দিও দেখবে গরমটা কম হবে, কেউ কিন্তু বলবে না যে বড্ড বাড়াবাড়ি। কিন্তু আমরা যারা ক্যামেরার সামনে অভিনয় করি, আমরা পেশাগত দিক থেকে অভিনয় করি, কিন্তু আমরা কিন্তু যদি ক্যামেরার সামনে যে অভিব্যক্তিগুলো প্রকাশ করি, হাসি, কান্না, দুঃখ, আনন্দ, কখনো নেতিবাচক, এই সবকটা আবেগ যেহেতু ক্যামেরার সামনে প্রকাশ করে ফেলেই এবং সেটা জনগণ দেখে ফেলেছে, আমরা ক্যামেরার বাইরে সেটা যদি বাস্তবে করি ওদের মনে হয় আমরা অভিনয়ই করছি, এটা ওরা বিশ্বাস করে ফেলেছে। খুব ইন্টারেস্টিং। এইটা আমার অদ্ভুত লাগে, অন্য কোনো পেশার ক্ষেত্রে এটা হবে না, তারা তাদের পেশার জিনিসটা যদি পেশার বাইরে করে কিছু বলবে না কেউ, কিন্তু অভিনেতা যদি তার ক্যারেক্টারের বাইরে গিয়ে কখনো কাঁদে লোকে বলবে অভিনয় করছে, হাসে বলবে অভিনয় করছে, রেগে গেলে বলবে অভিনয় করছে, দুঃখ পেলে বলবে অভিনয় করছে।
এবারে এইটা তো একটা নেতিবাচক ভাবনা, এই ভাবনাটা কেন সেটাও কিন্তু আমার মনে হয়, জানো তো, আমার এক বন্ধু, অভিনেতা বন্ধু, কে বিদেশে ঘুরতে গিয়ে একটা ছবি দিয়েছিল, সেই ছবিটার কমেন্ট সেকশনে এরকম একটা লেখা এসেছিল যে এরা না নিজেদের বউ বেচে টাকা রোজগার করতে পারে। সে আমাকে বলল যে আমি না ভাবলাম, আহারে ওর বাড়িতে এই ঘটনাটা ঘটেছে, যে ছেলেটি লিখেছে তার বাড়িতে কেউ কেউ একটা বউ বেচে টাকা রোজগার করেছে, সে আঘাত পেয়ে আছে। আমি ঠিক সেটাই মনে করি যে আমাদের চারপাশটা না, সোসাইটি হিসেবে আমরা তো অনেকদিন ধরে ফেল করছি সুব্রত। মানে আমি যেমন হব, আমার নেতাও তেমন হবে, আমার নায়কও তেমন হবে, আমার চারপাশটা তো তেমনই হবে, আমাদের শিল্পও তাই হবে, আমাদের তাই হবে। সংস্কৃতিও তো তাই হবে। আমাদের কমেন্ট সেকশনও তাই, মানে শান্তি, সুস্থতা, সুখ, এটা বোধহয় ভীষণভাবে কমে যাচ্ছে, সংখ্যালঘু হয়ে যাচ্ছে এই ব্যাপারটা ভীষণ। সেই জন্য মানুষ সবসময় রেগে আছে, যা দেখছেন রেগে যাচ্ছেন তারা, এটা আমার মনে হয়। কারণ এই হাজারটা কমেন্টের মধ্যে আবার একটা কমেন্ট কিন্তু এরকমও দেখতে পাই যে কেউ একজন লিখছেন যে ছি ছি ছি, আপনারা এরকম লিখছেন মানুষের আবেগ নিয়ে কমেন্ট সেকশনে, আপনাদের এই লেখা যদি কাউকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়, সেই মানুষটা হচ্ছে সেই সংখ্যালঘু মানুষদের মধ্যে একজন যার জীবনে হয়তো কিঞ্চিত সুখ শান্তি সুস্থতা রয়েছে, তাই তিনি এরকম ভাবে ভেবেছেন। কিন্তু সংখ্যা গুরুত্ব হচ্ছে অশান্তিতে আছেন মানুষ। তাই আমার খুবই মায়া হয়, এটা আমি একদম শ্লেষ নিয়ে বলছি না কথাটা, আমার সত্যি মায়া হয় যে কি অবস্থা আমাদের চারপাশটা, সবাই এত রেগে আছেন কেন, কি জানি কেন। হঠাৎ অভিনয়ে আসার কারণটা কি? আমি তো নাচ দিয়ে আমার শুরু, আমি 4 বছর বয়স থেকে নাচ শিখছি। বাবা খুব উৎসাহ দিতেন, মা তো শৈল্পিক এই দিকটা আছেই, মায়ের ছেড়ে দাও, মা নিজে বাচিক শিল্পী। বাবা খুব উৎসাহ দিতেন, হ্যাঁ নাচ শেখো নাচ শেখো। আমি নাচ করতাম, তারপর আমি যখন কলেজে 11-12 সেই সময় আমি একটা নাচের ট্রুপ তৈরি করি এবং আমি শো করতাম। আচ্ছা 11-12 ট্রুপটা তৈরি করি, আমাদের দেবশ্রী রায়ের মতো প্রায় অনেকটা। আমি শো করতাম, আমি কোরিওগ্রাফ করতাম এবং আমরা বিভিন্ন জায়গায় শো করতাম। আমার মনে আছে গভর্নমেন্ট আর্ট কলেজে ছিল আমাদের প্রথম শো, সেটা আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ গভর্নমেন্ট আর্ট কলেজ হচ্ছে আমার মায়ের কলেজ, সেই জন্য। তারপরে বিভিন্ন জায়গায় শো করতাম। এসব করতে করতে হঠাৎ কি হলো, আমি একটা বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম। সেটা আগে পূর্বে হয়ে গেছে, মানে ক্লাস 10, আমার যে বছর ক্লাস 10 সেই বছর সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছিল। আমার মেজো পিসি আমাকে বললেন এই 3 মাস ছুটি আছে, আমার ক্লাবে একটা বিউটি কন্টেস্ট হয়েছে, আমি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছি। আমার মাথায় বাজ পড়েছে, এ কি করেছো তুমি? না না আমি পারবো না। মেজো পিসি বললেন না যেতেই হবে তোকে। এবং আমার ওই মেজো পিস্তত দাদা সবাই মিলে আমাকে ভীষণভাবে উৎসাহ দিলেন, কি আছে যা। আমার মায়ের একটা দারুণ মজা ছিল, আমাকে মা আবৃত্তি প্রতিযোগিতা ইত্যাদি সব জায়গায় পাঠাতেন আর বলতেন যে শুধু গিয়ে যেটা তোমাকে শিখিয়েছি সেটা করে দরকার হলে বাড়িও চলে আসতে পারো, আর কিছু নিয়ে মাথা খাও, মানে ফলাফলের জন্য যাচ্ছ না তুমি, ওটা করে জানতেও হবে না তোমাকে ফলাফল কি হলো। তো মা আমাকে তখন বললেন যে হ্যাঁ জানা, দারুণ একটা অভিজ্ঞতা হবে তো, তুই ভয়টা কিসের জন্য পাচ্ছিস, ফলাফলের কথা ভাবলে তো ভয়, দরকারই তো নেই ভাবার। তারপর আমি গেলাম, আমি 3য় স্থান পেলাম, অভিজ্ঞতাটা দারুণ হলো। তারপর এইচএস এর পর আবার 3 মাস ছুটি, তখন আমার বান্ধবী, সেই বান্ধবী যে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার কথা বলেছিল, সে আমাকে বলল এই দেবু একটা বিউটি কন্টেস্ট হয়েছে, তুই তো একবার 3rd হয়েছিলি, পার্টিসিপেট করলাম, আমি ফার্স্ট হলাম। হঠাৎ এবার কি একটা কারণে আমি জানি না, ক্লাস 12-এ ওই সব তখন ছবি উঠেছিল, তখন তো শুধু প্রিন্ট, আর তো কিছু নেই। সেই সময় আমি বর্তমানের কিছু কাজ করেছিলাম, বর্তমান দিয়ে আমার মডেলিং শুরু, যেহেতু আমি পুরস্কার পেয়েছিলাম, ওনারা আমাকে ডেকেছিলেন ওনাদের মডেলিং করার জন্য, সমাধি। আমি বর্তমানের কাজ, সেই ছবি দেখে নাকি আমাকে তমাল দাশগুপ্ত পরিচালক ডাকলেন একটি সিরিয়াল করার জন্য। মুন্দির সাথে আমি কাজ করেছিলাম আমার প্রথম ক্যামেরা ফেসিং এ, আমার সেটা মনে আছে। আমি অভিনয় করলাম, ভাল লাগলো, দারুণ লাগলো ব্যাপারটা। মা যেতেন সঙ্গে, মা খুব গাইড করে দিতেন, স্ক্রিপ্ট পড়ে বলে দিতেন এইভাবে করো। করে ক্যামেরাটা ফেস করতে গিয়ে দেখলাম আমার একটুও ভয় করলো না, আমার একটুও হাত পা কাঁপলো না, একটুও ঘাম হলো না, যেগুলো হয় সাধারণত শুনেছি, ভেবেছিলাম, আমিও ভেবেছিলাম হবে, হলো না। আমার একটা দারুণ অ্যাড্রিনালিন হলো, যেটা আমার ভালো লেগে গেল, আর এই অনুভূতিটা তো দারুণ। এবং আমার প্রথম দৃশ্য ছিল ফোনে কথা বলা, সেটা আরো মজা লাগলো। আমি যখন ফোনে
কথা বলার অভিনয়টা করছি, প্রথম অভিনয়, তমালদার কাজটা মানসী, এটা রিলিজ হয়নি কখনো, কিন্তু উনি কারণ আমার অভিনয়ে আসার আর কি। ওটা থেকেই পরপর আমার ডাক আসতে থাকে। আমি বলছি হ্যালো, আমার ফোনটা রিসিভ করার কথা, আরেকজন কেউ ওপাশ থেকে উত্তরটা দিচ্ছে, আমি এরকম করে বলি হ্যাঁ কি বলছো, এরকম করেছি। তখন বলছি কিউ দিচ্ছি, আমি বলছি হ্যাঁ কি, সেটা কিছু বুঝতে পারছি না। ফোনে কথা বলা তো, সামনে তো কো অ্যাক্টর নেই। এবারে উনি আমাকে প্রথম হিসেবে আমি বোকা হয়ে গেছি। উনি তখন আমাকে বললেন ওই পারে যিনি কথা বলবেন তার কথাটা আমি বলবো, আমি কিন্তু অভিনয় করে বলবো না, আমি পারি না সেটা করতে। সেই সময় ভীষণ সিনসিয়ার হতেন তো সবাই, নিজের কাজটা জেনে কাজ জিনিসটা কিরকম পাল্টে গেল আমার, একদম পাল্টে গেছে। এখন আর কেউ বলার নেই যে আমি কিন্তু অভিনয় করে বলবো না, করতে পারি না, তুমি ওটা ভেবে, এটা বলার কেউ নেই আর কি। আমি খুব জঘন্য করে কিউ দেব, এটা আমার দাবি, অধিকার, তোমাকে সেটা মেনে নিতে হবে, এরকম আর কি ব্যাপারটা। উনি বললেন তুমি ভেবে নাও, উনি কেমন করে বলবেন, বলে উত্তরটা সেইভাবে দাও। তারপর আর শটটা কাটেনি। ওই যে একটা অ্যাড্রিনালিন হলো আমার, আসলে ফোনের ওপারে কেউ নেই কিন্তু আমি অভিনয় করতে হবে, আমার মনে হলো না, আমার ভালো লেগেছে, এটা তো আমি করবো। তারপর সীমারেখার অফার এলো, সীমারেখা করলাম, প্রথম টেলিকাস্ট আমার সীমারেখা। অন্ধ ভক্ত ছিলাম বাবান্দার, বাবান্দার অপোজিটে, ভাবো কাণ্ডটা। তো আমার যেটুকু নার্ভাসনেস হতো ক্যামেরার সামনে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমার ক্রাশ বাবান্দা, তার সাথে আমি অভিনয় করতে যাব। কিন্তু ক্যামেরা যেই অন হতো, আমার ওই মজার অ্যাড্রিনালিনটা আমি অনুভব করতাম। তখন ঠিক করলাম না। তারপরে অভিজিৎ দাশগুপ্তর সিরিয়ালে যখন আমি সেন্ট্রাল ক্যারেক্টার করলাম গার্গীদের সাথে, না এটা ছাড়া যাবে না। তারপরে গীতা সাতকাহন করলাম আমি সমরেশ মজুমদারের দীপার চরিত্র, সেই তারও পরে কিন্তু এক আকাশের নিচে। ও আচ্ছা, তার আগে এতগুলো কাজ হয়ে গেছে। এতগুলো কাজ হয়েছে। দীপা দেখে আমাকে রবি ওঝা ডেকেছিলেন যখন এক আকাশের নিচে, আমি তখন দীপার সাথে আমি এক আকাশের নিচেও করছি। এটা তো আবার একটা ঐতিহাসিক ব্যাপার যে আমি এক আকাশের নিচেতে জিনাতের চরিত্র করতাম, একটি মুসলিম আন্ডার 18 সি গ্রেড প্রস্টিটিউটের চরিত্র আমি করছি। সেখানে আমার নন্দিনীর সাথেই সিন থাকতো, যেটা অদিতি করতো। সারা পশ্চিমবঙ্গ অদিতির অনুরাগী, আমিও তাই। তখন আমি নন্দিনীর ভক্ত, আমি নন্দিনীর এতই ভক্ত ছিলাম যে আমার তো ওরকম লম্বা চুল ছিল তখন, টিপ পরে লম্বা চুল শাড়ি পরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নন্দিনী হিসেবে কল্পনা করতাম এবং অভিনয় করতাম নন্দিনী, এটা না আমি করতাম। তারপরে যখন রবি আমাকে পার্ক স্ট্রিটের বাড়িতে ডেকে পাঠালো হঠাৎ একদিন, কেন জানি না আমার মন বলছিল, আমি গাড়িতে যেতে যেতে মাকে বলছিলাম মা নন্দিনীর রিপ্লেসমেন্ট খোঁজা হচ্ছে তো, রবি আমাকে ওটার জন্য ডাকছে। মা বললেন তুই ওই সিরিয়ালেই একটা চরিত্রে অভিনয় করিস, ওই সিরিয়ালেই তুই আবার নন্দিনী নায়িকার চরিত্র করবি না, হয় কখনো? আমি যাওয়া মাত্রই রবি আর মিতালি আমাকে বললেন যে নন্দিনী করবে। আমি কথা শেষ হওয়ার আগেই হ্যাঁ বলে দিয়েছি, আমার ভাল লাগে চ্যালেঞ্জ নিতে। এবারে করলাম, বাকিটা তো ইতিহাস। আমি আজকে যা, সবটাই নন্দিনীর জন্য, সবটাই রবির জন্য, সবটাই মিতালির জন্য আর কি। তো এইভাবে হয়ে গেল। রবি ওঝার যেটা সব থেকে ইন্টারেস্টিং আমার লাগতো সেটা হচ্ছে মিজন সিনটা তৈরি করা, 3টে পার্টে এক একটাতে এক একটা করে শটে পুরো জিনিসটা সাজানো। আমাদের কোনো এডিটিং বলে কিছু কিছু জয়নিং ছিল শুধু। ওইটা দেখে দেখে আমি খালি মনে হতো যে সিনেমাতে এটা কিভাবে যদি আমি কখনো রিপ্লিকেট করতে পারি। অভিনেতার জন্য তো দারুণ ব্যাপারটা, ইমোট করতে। ডিরেক্টর হিসেবে আমার খালি মনে হতো যে এরকম ভাবে যদি একটা সিন ডিভাইস করি। ক্রেন ব্যবহার করার পায়োনিয়ার রবি, ওয়ান সিন ওয়ান শট রবি। এক আকাশের আগে লেপেল ব্যবহার হয়নি, কিন্তু লেপেল পায়োনিয়ার রবি। 22টা 23টা 24টা 28টা করে রিহার্সাল হতো, থিয়েটারের মতো করে কাজ হতো। আরেকটা জিনিস আমি দেখেছি, এই যে বাচ্চাদের খাওয়ানো নিয়ে যে কথা নিয়ে আমাদের খাওয়ানো চিকিৎসা, এটা নিয়ে তুমি এবং তথাগত একটা সময় তো রাস্তায় বসে প্রায় প্রোটেস্ট করে অনেক ঘটনা ঘটেছে এনআরএস কাণ্ডের পর, স্বাস্থ্য ভবন ঘেরাও ইত্যাদি, পুলিশের লাঠি পড়লো আমার হাতে, মানে এই জীবজন্তু প্রেম। এইটা কোথা থেকে হলো? মানুষ বাদে কেন? একটাই খুব সরল একটা কারণ, সেটা হচ্ছে মানুষের যা যা সমস্যা হয় জীবনে মানুষ বলতে পারে। এই একটা জায়গাতেই তো অনেকখানি লাভ দিয়ে এগিয়ে গেল মানুষ। ওরা তো খিদে পেলেও বলতে পারে না সুব্রতদা, মুখ দেখে বুঝতে হয় যে ওর চোখটা দেখে মনে হচ্ছে আজকে সকালের খাবারটা বোধহয় পায়নি। এখানেই তো ওরা অনেকটা পিছিয়ে গেছে। তো মানুষকে মানুষ সাহায্য করে, ওদেরকে খুব একটা করে না।
সেইটা কারণ। ওদের প্রতি একটু হেলে থাকার কারণ হচ্ছে, আমি একটু বেঁকে থাকি সবসময় অন্য প্রাণীদের ক্ষেত্রে, সেটার কারণই একটাই, যে ওরা তো বলতে পারছে না। আর বলতে পারছে না বলে মানুষ যেভাবে ওদের উপর অত্যাচার করে দিনের পর দিন, সেটাও তো আমাদের দেখতে হয় গো। কালী পুজোর পরে কত কত কেস আসে, যাদের মৃত্যু হয় তাদের তো হয়ই, কিন্তু মুখের ভেতর কালি পটকা, ল্যাজে কালি পটকা, পায়ে কালি পটকা, বোম ফাটিয়ে দেওয়া, শব্দে মারা যাওয়া, পশুদের রেপ, নিয়মিত রেপ করে মানুষ পশুদের। কুকুররা রেপ হচ্ছে, গরুরা রেপ হচ্ছে, বাঁদররা রেপ হচ্ছে, বেড়ালরা রেপ হচ্ছে, সে কি? মুরগিও রেপ হচ্ছে। সব ভিডিও পাই আমরা, আমাদের কাছে ভিডিও আসে, সেই কেসগুলো নিয়ে আমাদের লড়তে হয়। ওদের তো নেই আদালত লড়ার মতো কেউ, তো সেই কারণে ওদের দিকে একটু হেলে থাকি আর কি। জাস্টিস প্রাপ্য তো ওদেরও, মানে সমান অধিকার। তো এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর সমান অধিকার বলে আমি মনে করি, আমি এটা বলবো না, আমি এটা জানি, এটা সূর্যোদয় সূর্যাস্তের মতো সত্যি, যে প্রত্যেকটা প্রাণী, যত রকম প্রাণী রয়েছে এই পৃথিবীতে, প্রত্যেকের সমান অধিকার আছে। আমরা শুধু কথা বলতে পারি আর তার থেকেও বেশি মিথ্যা কথা বলতে পারি, সেই জন্য আমাদের অধিকার বেশি তো শুধু হতে পারে না। যেটাকে বলে অন্যের ওপর অনেক কিছু চাপিয়ে দিতে পারি, মানে যে করেই তো মানুষ হলো। এক্স্যাক্টলি। মানুষ নিজেই ভেবেছে যে আমি সব থেকে উন্নত প্রাণী, কেন ভেবেছে কেউ জানে না। আর কি। দ্যাট ইজ ট্রু। আমি অনেক সময় ভাবি কেন হলো, কোনো কারণ খুঁজে পাই না। অনেকে যেমন খুব বলে যে আমার কুকুর ভালো লাগে, কেউ আবার বলে যে আমার ক্যাট পার্সন। কিন্তু আমি দেখেছি মানুষ খুব ইঁদুর মেরে ফেলে। হ্যাঁ, এবার ইঁদুররাও তো প্রাণী, মিষ্টি প্রাণী, তাদেরকে অত্যাচার করে কেন মানুষ? কুকুর পোষে, বেড়াল পোষে, কুকুর বেড়ালকে অত্যাচারও করে। যাদের পোষে না, মারবাড়িরা ইঁদুর পোষে, জানো তো? মারবাড়িরা নিজেদের সাদা ইঁদুরও আবার অনেক সময়, যেটাকে আমরা ছুঁচো বলি, বড় আকৃতির, গণেশের বাহন বলে। হ্যাঁ, তো ওদের যে ব্যবসার যে জায়গাগুলো, ধরো একজন মারবাড়ির পার্লার আছে, সেখানে 3-4টে ওরকম ধেড়ে ইঁদুর দেখা যায়, ওদেরকে পোষা হয়। ওরা মনে করেন যে ওরা থাকলে উপার্জনটা একটু ভালো হবে, নিজেদের স্বার্থে পুষি আমরা। তো এইটা তো মানুষ দারুণ পারে না, নিজেদের স্বার্থে মানুষকে ব্যবহার করা এবং অন্য প্রাণীদের ব্যবহার করা। আমি পাহাড়ে উঠতে পারবো না, আমি তীর্থ করতে যাব, পুণ্য অর্জন করতে যাব, আমি ঘোড়ার পিঠে চড়ে যাব। ঘোড়াটা মরে যায় তো যেতে যেতে রাস্তায়, কত ঘোড়া মরে পড়ে থাকে এই তীর্থের পথে আর কি। ও তো চায়নি তীর্থ করতে। আমার সাপ ভালো লাগে, বিশেষভাবে প্রিয় আমার সাপ। সেটা তো সৃজিতেরও খুব ভালো লাগে। আমি তো সৃজিতের বাড়ির সাপগুলোর সঙ্গে আমার খুব সখ্যতা আছে, ওরা আমার সঙ্গে ফোন করে কথা বলে মাঝে মাঝে, মিস করে। হ্যাঁ, ওরা আমাকে বলে যে অনেকদিন আসোনি, এবার এসো, দেখা করো, এসব হয়। আমার ছানাদেরকে ওরা ফোন করে বলে, তখন আমার ছানারা বলে মা যাও দেখা করে এসো একটুখানি গিয়ে। তো ভারী সুন্দর ওর বাড়িতে 22টা, খুব যত্নে রাখে ও। এবং সাপেরা অসম্ভব সেন্সিটিভ, জানো তো? ওরা ভীষণ পোষ মানে, এবং ওরা জানে যে কে ওদের বাবা, কে ওদের বন্ধু। ঠিক আমার ছানারা যেরকম, ইনস্টিংক্টিভ নেচারটা তো ভালোবাসা, ওরা ভালোবেসে ফেলবে তোমায় গেলে, কিন্তু মা যদি একবার ডাকে চলে যাবে মায়ের কাছে। তো সৃজিতের ছানারাও ওরকম, মানে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। ধরো আমার সাথে হাতে খেলতে খেলতে আমার একটা সময় মনে হলো যে আমার কাছেই থাকবে। এবার সৃজিত হাত বাড়ালে যাবে না, সৃজিত একবার হাত বাড়ালো চলে গেল শটান। তো ওই একই রকম সেন্সিটিভিটি ওদের। ইঁদুর আমার ভীষণ মিষ্টি লাগে, আমি দেখলেই আদর করি। ধরতেই পারি না, তুই ইঁদুর ধরতে গেলে তুমি পারবে না, ওকে আসতে হবে তোমার কাছে। এবার সেটা না, যত রকম প্রাণী আছে পৃথিবীতে সব প্রাণীরাই একটা, ওদের তো গন্ধ বিচার জীবনটা, ওরা গন্ধ দিয়ে সবটা অনুভব করে। তো সব প্রাণীদেরই একটা বোধহয় অনুভূতি হয়, কিছু একটা পায় মানুষের, যে সব মানুষরা ভালোবাসেন ওদের স্পর্শ করতে, সেইটা কিছু একটা বোঝে, তাদের কাছে না আসে। এবারে ডাকলে আসে, অপেক্ষা করলে চুপ করে আসে। আমরা যখন রেস্কিউ করতে যাই কোনো ট্রমাটাইজড পশু, অত্যাচার হয়ে আসছে বছরের পর বছর ধরে, তাকে, তার অবিশ্বাস, তাকে যদি তুমি ধরতে যাও সে তোমাকে কামড়েই দেবে, তখন মানুষ বলবে ওই দেখো কামড়ে দিল। তার কাছে চুপ করে বসে থাকতে হয় কিছুক্ষণ, সামনে একটু জল দিতে হয়, একটু খাবার দিতে হয়। তার আস্তে আস্তে বিশ্বাস জন্মায় যে আচ্ছা এই যে দুটো পা দুটো হাতওয়ালা, যে এই যে বস্তুটা এতদিন আমাকে মারধর করেছিল, অত্যাচার করেছিল, এই বস্তুটা ভালোও হয়, আচ্ছা এ খেতেও দেয়। তারপর যখন ওরা প্রথম আদর পায়, স্পর্শ, ওরা আবেগপ্রবণ হয়ে যায় ঠিক মানুষেরই মতন। সেই যে ওদের ভালোবাসার কৃতজ্ঞতাবোধ জন্মায়, সেটা তো আজীবন থেকে যায়।
আমৃত্যু এবং জীবন দিয়ে দেবে ওরা তোমার জন্য। ওরা আনলার্ন করতে জানে না, ওরা আনলাভ করতে জানে না। যেটা মানুষের হয়, উই ফল ইন লাভ অ্যান্ড উই ফল আউট অফ লাভ। ওরা ফল আউটটা জানে না, ওরা তৈরি না ওইভাবে। সেই জন্য যখন অ্যাবান্ডন হয়, একজন মানুষ 5 বছর একজনকে রাখার পর তার হয়তো একটা অসুখ হয়েছে, ছেড়ে দিল, রাস্তায় ফেলে দিল। ও তো আনলার্ন করতে শেখেনি, ও জানে ওটাই আমার বাড়ি, ওই মানুষটাই আমার বাবা মা। তখন যে ওদের কি অবস্থা হয় সুব্রতদা। তো যেটা প্রসঙ্গটা শুরু হলো, যদি ইঁদুর কেন মেরে দেয়, এই যে ইঁদুর কিছু খেয়ে নিতে পারে, কোথাও উঠে যেতে পারে, উঠে গিয়ে কিছু খেয়ে নিতে পারে, মানে ব্যাঘাত ঘটাতে পারে জীবনে। আমি বলছি না যে সেটা করার জন্য তোমরা সবাই তোমাদের যেটাতে যেটাতে অসুবিধা হচ্ছে সেটা তুমি পোষো এবং তাদের সবাইকে খেতে দাও, আমি একবারও বলছি না। কিন্তু মেরে ফেলা ছাড়াও উপায় আছে। আমি মাকড়সার ক্ষেত্রেও বলে দিতে পারি, আমি টিকটিকির ক্ষেত্রেও বলে দিতে পারি যে পেস্ট কন্ট্রোল না করে তুমি কি করে তারা যাতে তোমার বাড়িটাকে নিজের বাড়ি না ভাবে সেই ব্যবস্থা তুমি কি করে করতে পারো, তাদেরকে মেরে না ফেলে। সব সাতটার জন্য আলাদা এপিসোড করতে হবে। তাহলে আরশোলা পার্টি মানে এতটা আরশোলাদের সাথে মানে আমার ককরোচ পার্টি এখন নতুন হয়েছে বলে জিজ্ঞেস করছি। দারুণ পছন্দ, আমি মেম্বার ককরোচ আমার দারুণ পছন্দ। একমাত্র উড়ন্ত আরশোলাকে আমি ভয় পেতাম ছোটবেলায়, সেটাও এখন আর পাই না। এখন আমার বাথরুমে আরশোলাটা থাকলে আমার কথাবার্তা হয় তাদের সাথে। পোষ মানে কিন্তু তাই, হ্যাঁ, মানে হচ্ছে যত প্রাণী আছে আমি তোমাকে সেটাই বলার চেষ্টা করছি। গ্রিন মাইলের যে সাদা ইঁদুরটা, ওই ইঁদুরটা যেরকম পোষ মেনেছিল, কষ্ট হচ্ছে আমার এখন ভাবতে যে ইঁদুরটাকে মেরে ফেলা হয়েছিল ওকে কষ্ট দেওয়ার জন্য, সেই রকমই প্রত্যেকটা প্রাণী ওই রকম ভাবে পোষ মানে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সব মানুষরা বুঝতে পারে যে পোষ মানে এরা, সেই ধরো 100 জন মানুষ যদি বোঝে, তাহলে 99 জন মানুষ সেই পোষ মানাটাকে নিজেদের হিতে ব্যবহার করবে। নয় খেলা দেখাবে, নয় তাদেরকে দিয়ে ব্যবসা করবে। যেই বুঝতে পারবে যে এরা পোষ মানে, ব্যবসার কাজে লাগাবে। 1% মানুষ আছেন যে যাদেরকে ভালোবাসার বিনিময় শুধু ওদের, আমি কিচ্ছু করতে বলছি না, আমাদের বক্তব্য কিচ্ছু না, বিশাল কিছু তোমাদের ওদের হয়ে সোচ্চার হতে হবে আমি বলছি না, বাঁচার অধিকারটুকু দাও। এই যে সুপ্রিম কোর্টের যে আদেশটা অ্যাবাউট স্ট্রিট ডগস, এটা নিয়ে কি রিঅ্যাকশন? এই আদেশটা কিন্তু হচ্ছে যে ওদেরকে আরেকটা ব্যবস্থা করা হবে থাকার। আদেশটা যদি ঠিক করে আমরা পড়ি, সেটা হচ্ছে ওদের আরেকটা সুস্থ ব্যবস্থা করা হবে, তবেই ওদেরকে তুলে নিয়ে গিয়ে সেখানে রাখা যাবে। এবার সুস্থ ব্যবস্থা আমাদের এখানে বর্তমান পুরো ভারতবর্ষে একটা কুকুর অসুস্থ হলে বা একটা বেড়ার অসুস্থ হলে আমরা তৎক্ষণাৎ যদি তাকে ভর্তি করা হয়, কোথায় ভর্তি করবো সেটা আমার মাথার ঘাম পায়ে পড়ে যায় আমাদের, এখনই নেই। তাহলে এবার যারা সুস্থ তাদেরকে আমরা নিয়ে যাব কোথায়? জায়গা, আমি বলছি জায়গা তৈরি করা হবে, বিরাট বিরাট একটা হোম তৈরি করা হলো, সেখানে ওরা ভালো খেতে পাবে, ভালো ঘুরতে পারবে। অনেকটা জায়গা লাগবে। জমি কোথায় এত? ওমা, মানুষই তো রাস্তায় বসে আছে, জমি কোথায়? ওই ব্যবস্থাটা তো এই মুহূর্তে নেই। তাহলে উপায় কি? ক্যাস্ট্রেশন, আমাদের নিউটার করতে হবে। এই নিউটার করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট অনেক বছর আগেই বলেছেন এবং তার জন্য ফান্ডও দেওয়া হয়। সেই ফান্ডের অসৎ ব্যবহার হয়েছে এবং আমি নিজেকেও তার মধ্যে ফেলছি যে আমি আমার যেখানে যেখানে সম্ভব, আমার যেখানে যেখানে মনে হয়েছে হাত পৌঁছচ্ছে, সেখানে সেখানে নিউটার করার ব্যবস্থা করি। এগুলো কিন্তু সব খুব অর্গানাইজড ভাবে সুপ্রিম কোর্টের আইন ছিল বা আছে এখনো, সেটা যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল যে এতদিনে এত সংখ্যা বৃদ্ধি ওদের হওয়ারই কথা ছিল না। যদি নিউটার ঠিক মতো হতো, আমরা যখন যখন পাই সুযোগ পাই করে দিই, সেগুলো কিছুই তো হয়নি। কিন্তু সেটা যদি এখন সঠিকভাবে হয়, কিচ্ছু না, শুধু নিউটার করাটুকু যদি সঠিকভাবে হয়, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার হবে না, আর কোনো সমাধান নেই গো। যত কুকুরকে সরিয়ে নিয়ে যেতে হবে তত জমি নেই, তো হোম হবে কোত্থেকে? সেটা সত্যি সম্ভব না। ওটা প্র্যাকটিক্যাল সলিউশন নয়। প্র্যাকটিক্যাল সলিউশনটা নিউটার করা। আমরা যারা মনে করছি যে ওদের এই ওরা ঠিকঠাক ভাবে বেঁচে থাকুক, তাদেরকেই তৎপর হতে হবে, আমাদেরকেই তৎপর হতে হবে, করে যতটা সম্ভব একটা মানে ড্রাইভ শুরু করতে হবে আর কি নিউটার করার। সেটাই একমাত্র উপায়, এর বাইরে আর কোনো উপায় নেই। আর আমার বক্তব্য এটাই যে
তোমাকে কিছু করতে হবে না, শুধু থাকতে দাও ওদের মতো। মানে খেতে দিলে সমস্যা, জল দিলে সমস্যা। কত ফিডাররা আমাদের ফোন করে বলে, এই তো কিছুদিন আগে আমি আর সাহেব, আমাদের বড় সাহেব চট্টোপাধ্যায়, একটা লাইভ করলাম রাত্রিবেলা, পুলিশ স্টেশনে যেতে হলো। একজন ফিডারকে তার পুরো অ্যাপার্টমেন্টের লোকজন সবাই মিলে একসাথে মারতে আসছে, কুকুর খেতে দেওয়া যাবে না। মানে ওনার তো এটা বলার অধিকারই নেই, কারণ রাস্তাটা ওনার নয়, তো রাস্তাটা সবার, বাড়ির সামনের রাস্তায় কুকুর খেতে দেওয়া যাবে না। আমরা না পুলিশের কাছ থেকে যে সহযোগিতা এতদিন পাইনি, এটা আমার বলা দরকার, সেই সহযোগিতা পাচ্ছি এখন পশুদের ক্ষেত্রে। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন, একেবারে নিয়ে ফেলছেন ব্যবস্থা। এইটা করতে আমাদের এতদিন মাথার ঘাম পায়ে পড়ে গেছে, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে। মৃণালদার কথা আমাকে বলতেই হবে এই ক্ষেত্রে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে এই কারণেই কি ভেগান খাবারের প্রতি এত ঝোঁক তোমার? আমি তো জন্মগতভাবে ভেজিটেরিয়ান নই, আমি তো সব খেয়েছি। আমিষ যতদিন খেয়েছি ততদিন সব খেয়েছি। তারপর যখন আমিষ ছাড়লাম, প্রথম পদক্ষেপটা ছিল আমার এগিটেরিয়ান হওয়া, তখন আমি শুধু ডিম খেতাম। তারপর যখন আরো গভীরে ঢুকলাম ব্যাপারটা, দেখলাম আমি যে কোনো ধরনের মাংস ছেড়ে দিয়ে যদি ডিমটা খাই একই ব্যাপার। সেটাও আবার একটা এপিসোড লেগে যাবে বোঝাতে কেন কি অত্যাচারটা হয় আর কি অত উৎপাদনের জন্য, সেটা তাই জন্য তারপর ছাড়লাম। তারপর আমি রান্নাও করতাম, কিন্তু আমি খাচ্ছি না, কিন্তু আমি আমিষ রান্না করছি। এটা তো ধরো একটা বাঙালি বাড়িতে একটা বড় পদক্ষেপ। মানে আমি ছাড়ছি মানে আমার আশেপাশে সবাই তো ছেড়ে দিচ্ছে না, এবারে আশা তো বন্ধ হয়ে যাচ্ছে না। একটা সময় আমি রান্না করতাম, কারণ আরেকজনের খাদ্যাভ্যাসে তো আমি হস্তক্ষেপ করব না, আমি ঢুকবোই না সেটার মধ্যে। তারপরে আস্তে আস্তে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আর রান্নাটাও পারি না, আমি অক্ষম, আমি আর আমিষটা রান্নাও করতে পারি না এখন। সেই জন্য আর কি আমার কথা হচ্ছে, আমি দিন রাত এটা নিয়ে কাজ করছি, সোচ্চার হচ্ছি যে ঘোড়াদের পিঠে করে যাওয়া হচ্ছে। আমি সোচ্চার হচ্ছি একটা গরুকে যখন মারতে 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 রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, আমি গাড়ি থামিয়ে দিয়ে সেইটাকে আটকাচ্ছি, বলি মারছো কেন, ভদ্রভাবে নিয়ে যাও। তুমি মুরগিগুলোকে দেখেছো যখন সাইকেলে করে নিয়ে যাওয়া হয়, সবকটা উল্টো দিকে উল্টো হয়ে থাকে, মাথা নিচে ঝুলছে, ওইভাবেই ওরা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্টের নিয়ম আছে জানো তো, একটা খাঁচার সাইজ কত হবে এবং কতটা সাইজের মধ্যে তুমি কটা মুরগি রাখতে পারবে, সেই নিয়মের কেউ কোনোদিন তোয়াক্কা করেনি। ঠেসাঠেসি করে একে অপরের গায়ের সঙ্গে ঠেসে যখন সবাই মৃত্যুর অপেক্ষা করছে একজনের সামনে, তারই হয়তো ভাই বোন সন্তানকে বাইরে নিয়ে যাওয়া হলো, কেটে ফেলা হলো, তখন থেকে সে সন্তুষ্ট দেখছে এবং অপেক্ষায় আছে যে আমাকে যে কোনো সময় ডাকা হবে। তারপর যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কাটা হচ্ছে, এগুলো নিয়ে না আমি প্রতিবাদ করি, সোচ্চার হই। তার পর মুহূর্তেই আমি দোকানে গিয়ে বলি একটা কচি পাঠা কেটে দাও তো খাবো। এটা কি করে হয় বলো তো? না, আমাকে তুমি যুক্তিটা বোঝাও। যারা সোচ্চার নয় আমি তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি খাদ্যাভ্যাস নিয়ে কোনো কথাই বলছি না। আমার কথা হচ্ছে যে তাহলে তুমি এগুলো নিয়ে কথা বলো না, কেন খুব হাস্যকর লাগে আমার এটা, যে আমি ওদেরকে মারলে আমার কষ্ট হয়, তাই জন্য আমি প্রতিবাদ করি, কিন্তু ওকে কেটে ফেলে নুন লঙ্কা দিয়ে রান্না করে খেতে আমার কষ্ট হয় না। এটা কি করে হয় এটা আমি বুঝতে পারিনি। আমি বলছি আমি সোচ্চারও নই, আমি অ্যাক্টিভিস্ট নই, আমি যা ইচ্ছে খাবো। কিন্তু আমি যদি অ্যাক্টিভিস্ট, তাহলে আমি কি করে খাবো? সেক্ষেত্রে আমি বলছি, এটার জন্য আমায় লোকজন কি বলবেন জানি না, আমি যারা বলেন যে আমি পাঁঠা খাই, আমি মুরগি খাই, কুকুর খেলে ঝাঁপিয়ে পড়লো, আমার খুব বোকা বোকা লাগে। বহু বহু জায়গা আছে যেখানে অফিসিয়ালি কুকুর খাওয়া হয়। আরে তুমি যেরকম পাঁঠা খাও সেরকম ওখানে অফিসিয়ালি কুকুর খায়, তুমি কে ঠিক করে দেওয়ার যে ওই পাঁঠা খাওয়া ঠিক আর কুকুর খাওয়া ঠিক নয়? ভীষণ বোকা বোকা এটা। তো সেই ক্ষেত্রে তাহলে তোমাকে মেনে নিতে হবে, তোমাকে কুকুর কেটে খেলেও মেনে নিতে হবে। তুমি যখন পাঁঠা কেটে খাও বাড়িতে এনে রান্না করে, তোমাকে কুকুর খেতে মেনে নিতে হবে। নয় তুমি কিচ্ছু বলো না, আমি তো এক টেবিলে বসে খাই, তুমি নয় তুমি কিচ্ছু বলো না, নয় তুমি বললে এই বোকা বোকা। আমি এটা বুঝতে পারিনি। মানে আমায় যদি কোনো একজন অ্যাক্টিভিস্ট বুঝিয়ে দিতে পারে যে তার কেন একজন ছাগল রেপ হলে কষ্ট হয় আর কেন তার ছাগলটাকে কেটে খেতে কষ্ট হয় না, কেউ যদি আমাকে একদিন বুঝিয়ে দিতে পারে আমি মেনে নেবো। আমাকে এটাকে বোঝাতে পারেনি। এই যে খাবার ব্যাপারে, খাবার অভ্যেসে অ্যানিমাল প্রোটিন, এটা তো একটা আমাদের, এটাকে কি বলবো, ফুড চেইনের অন্তর্গত। একদমই তাই। সেখানে এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, মানে প্রত্যেকটা প্রাণীর যেমন অধিকার আছে, প্রত্যেকটা উদ্ভিদেরও তো অধিকার আছে। আমরা যে তাকে খেয়ে নিচ্ছি দুমদাম করে, এটা আমরা যারা এটা প্র্যাকটিস করি তাদের কাছে সবসময় এই প্রশ্নটা আসে
যে প্রশ্নটা আমরা আশা করি সেটা আসে না। রেস্টুরেন্টে গেলে যখন খাবার অর্ডার করি প্রথমেই অফার করে চিকেন, মাটন, অমুক তমুক। আরে আগে জিজ্ঞেস কর আমি আমিষ খাই না নিরামিষ। আর যেই বলবো আমি ভেজিটেরিয়ান, আমার সঙ্গে যিনি গেছেন তিনি বলবেন কেন? আরে আমি তো তোমায় জিজ্ঞেস করিনি তুমি কেন নন ভেজিটেরিয়ান, তুমি কেন আমায় জিজ্ঞেস করছো কেন? যাই হোক, এবারে এইটার বিষয়টা হচ্ছে ওই যে কষ্টটা ওরা পায় মৃত্যুর আগে, এই যে পুরো ব্যবসাটা, তার যে পদ্ধতিটা, গোটা পদ্ধতিটায় সুব্রতদা, এই শুয়োর, গরু, মানে বহু দেশ আছে তো যেখানে এরকম এই হেডশট করে মারা হয় গরুগুলোকে। তুমি না দেখবে ভিডিওগুলো, তো আমরা ইচ্ছে করে দেখি, দেখতে হবে, জানতে হবে কি হচ্ছে না, এরকম ডজ করে, জানো তো, ওর সামনে অনেকগুলো গরুকে মারা হয়েছে, তার এখন ডজ করার চেষ্টা করে, ওভাবে কি এরম এরম করলে বোধহয় গুলিটা লাগবে না ওর মাথায়, কিন্তু লাগবে তো, মানুষ মারছে তো। তারপরে শুয়োরগুলোকে একটা মেশিন আছে, সেই মেশিনে এরম ফেলে দেওয়া হয়, ওরা পরপর পরপর যাচ্ছে, ইলেকট্রিফিকেশন হয়ে মরে যাচ্ছে, যাচ্ছে ইলেকট্রিফিকেশন হয়ে মরে যাচ্ছে, মানে এই যাচ্ছিল এই, আবার এই যাচ্ছিল এই। এবং এরকম হয় যে একটা শুয়োর হয়তো ওই ওই মেশিনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখছে সামনে এতগুলো ইলেকট্রিফিকেশন, না কোনো মতে ওই যে জায়গাটা যাওয়ার যেটা স্লাইড করছে সেখান থেকে লাফ দিয়ে বাইরে পড়ে গেছে, পড়ে গিয়ে মেশিনের পাশে ঘষ্টাচ্ছে ঘষ্টাচ্ছে ঘষ্টাচ্ছে, সে বাঁচার চেষ্টা করছে কোনো মতে, তাকে আবার একজন মানুষ এরম ভাবে টেনে তুলে এই যে অত্যাচার, এই যে কষ্ট ওরা ভোগ করে, ওরা কাঁদে, ওরা চেঁচায়। একজন গরু যাতে দুধ উৎপাদন করে তাই জন্য তাকে বারবার এত বড় একটা ইনজেকশন দিয়ে প্রেগনেন্ট করা হয়, অথবা তার শরীরে হাত ঢুকিয়ে দেওয়া হয়, এইভাবে ঢুকিয়ে দিয়ে তাকে প্রেগনেন্ট করা হয়। তারপর যদি মেয়ে সন্তান হয় তাকে যত্ন করা হয়, ছেলে সন্তান হলে তাকে বিক্রি করে দেওয়া হয়। ওরা ততটাই কষ্ট পায় যখন টেনে হিঁচড়ে বাচ্চাগুলোকে দুধ খাচ্ছে সেই অবস্থায় যখন টেনে নিয়ে যাওয়া হয়, ওরা তখন কাঁদে, চিৎকার করে। ছেলেটাকে নিয়ে চলে যাওয়া হলো তো মেয়েটাকে দূরে বেঁধে রাখা হয় যাতে দুধটাও খেতে না পায়, কারণ ওই দুধটা পেতে হবে। এবং যে ছেলেটিকে কেটে ফেলা হলো সেই ছেলেটির যে চামড়া, সেই চামড়ার ভেতর খড় গুঁজে দেওয়া হয়, গুঁজে একটা এরকম বাচ্চার মতো যাতে দেখতে লাগে সেরকম তৈরি করা হয়, তক্ষুনি যেটাকে জন্মেছিল যেটা, সেটা ওর সামনে রেখে দেওয়া হয়। ওটাকে ও চাটে, শোকে, শুকতে শুকতে ওর মাতৃত্ব জাগে, দুধটা আর একটু বেশি দেয়, এগুলো হয়। হ্যাঁ, এবার একটা ইনজেকশন দেওয়া হয় ওদেরকে বেশি দুধ উৎপাদন করার জন্য, তাতে প্রসব যন্ত্রণা যেরকম হয় সেই যন্ত্রণাটা ওদের ভোগ করতে হয়, করে বেসিক্যালি এখন যে দুধটা মানুষ খায় সেটা দুধ না, সেটা ওই ইনজেকশনটা দেওয়ার ফলে যে কেমিক্যাল রিয়াকশন হয়ে একটা সাদা জিনিস বেরোচ্ছে সেটা, ওটা কিন্তু আসল দুধ না, ওটা মানুষের জন্য ভীষণ ক্ষতিকারক। আমরা বলি না চিকেনটা, আজকের চিকেনটা ভালো এসছে, খুব জুসি, ওটা আসলে কি তুমি আমি আমি আমার হাতের এখানটা যদি পুড়িয়ে দিই, পোড়াতে থাকি, একটু পরে এটা লাল হতে থাকবে, লাল হতে থাকবে, রস পড়বে, টপ 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 করে রস পড়বে, হবে কিন্তু আমার ঘেন্না লাগবে তোমার হাত দিতে, রস পড়ছে বাবা, ও পুড়ছে, ওরও রসই পড়ছে, যেটাকে আমরা বলছি না ভীষণ জুসি, ওই জুসটা কিচ্ছু না, ওটা রস পড়ছে, ওর গা দিয়ে পুড়ছে, তাই জন্য। তো ব্যথাটা ওরা যে অনুভব করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওদের আছে, তাই জন্য ওরা ব্যথা অনুভব করে। গাছপালাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই, এটা প্রমাণিত সত্য, ওরা ব্যথা অনুভব করে না। তুমি একটা ছাগলের হাত কেটে নিলে, হাতটা আবার গজাবে? গজাবে না তো। তুমি সিজনের সময় যে ফলটা গাছ থেকে পারছো ওই ফলটা পরের সিজনে আবার গজাবে। গাছের পাতা ছিঁড়ে নিলে গাছ মরছে না, ফল পেরে নিলে সে মরছে না, ও থেকে যাচ্ছে, ও আবার ফল দেবে তোমাকে পরের বছর। এবং তুমি যদি ফল না পারো, তুমি জামরুল গাছের তলায় দেখবে ছড়িয়ে পড়ে আছে, ও নিজেই দিচ্ছে। প্রকৃতির এটা সিস্টেম। এক হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই, না থাকলে ব্যথা পায় না, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু সব সায়েন্সের বিজ্ঞান না হলে আমিও ভুলে গেছিলাম। আমি আবার এদের নিয়ে কাজ করতে গিয়ে এই পড়াশোনাটা আমার মনে পড়ে গেছে, আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট। এটা এক। আর দুই হচ্ছে ওইটাই আমি আবারও বলছি যে আমি ফলটা ঠিক যেখান থেকে পারবো ওখানেই আবার ফল গজাবে পরের দিন। ফুলও পাড়ার পরে কিন্তু ফুল আমার ভাল লাগে না, যেহেতু ফুল আমার ভাল লাগে না ফুল পাড়তে, কিন্তু ফুল পারলেও কিন্তু ফুল আবার গজায়। কিন্তু আমি বলছি একটা প্রাণী দেখাও যে প্রাণীটার, মানে যেসব প্রাণীদের নিয়ে আমরা কথা বলছি,
যারা নড়াচড়া করে, ডাকে। তুমি একটা প্রাণী দেখাও যে প্রাণীটার তুমি একটা অংশ কেটে নিলে সেটা আবার গজাবে। ওদেরকে আমরা শেষ করে দিচ্ছি না। আরেকটা হচ্ছে শেষ করে দিচ্ছি না হলে না, কিন্তু ওরা ব্যথা পাচ্ছে, সেটাও যদি হতো তাহলেও খাওয়া যেত না। ওরা ব্যথা পাচ্ছে, ব্যথাটা ওরা পায় না, অনুভব করে না। এবারে আমার কথা হচ্ছে যে দুটো চয়েস আছে আমাদের কাছে। এক হচ্ছে এতটা কষ্ট দিয়ে ওদের নিঃশেষ করে দিয়ে আমরা বেঁচে থাকবো খেয়ে, আর একটা হচ্ছে এটা না করে আমরা খেয়ে বেঁচে থাকবো। আমার ইচ্ছা আমি অন্য চয়েসটা বেছে নেওয়া নিজেকে। আর যদি কেউ অন্য চয়েস নেয়, আমার কোনো বক্তব্য সেটা নেই, সেটা নিয়ে আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে আমি যদি একটাকে কেটে এনে রান্না করতে পারি, তাহলে আমি তাকে কেন তুমি ডান্ডা দিয়ে মারলে, আরে ডান্ডা দিয়ে মারতে ওর অনেক কম কষ্ট পেয়েছে, বেশ করেছে ডান্ডা দিয়ে মেরেছে, সেটা নিয়ে আমি তাহলে সোচ্চার হব না। এটা বোকা লাগে আমার। এবারে একদম একদম আমাদের সাক্ষাৎকারের একদম শেষের দিকে চলে এসেছি আমাদের আড্ডা। আমি দুটো তিনটে ছোট ছোট প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই রাজনীতিতে নামার ইচ্ছে হয়নি কখন? দুই দল থেকেই ডাক এসেছে, সেটা আমি গ্রহণ করিনি আর কি। কারণ আমি এই জন্য গ্রহণ করিনি, কারণ আমার কাছে যখন কোথাও গিয়ে নাচের অনুষ্ঠান করার জন্য ডাক আসে, আমি গ্রহণ করি। শ্রুতি নাটক এলে গ্রহণ করি, থিয়েটার করতে বললে গ্রহণ করি, কবিতা পাঠ গ্রহণ করি। অভিনয় তো আমি করি, সেটা তো ওই জন্যই আমি তোমার এখানে পডকাস্টে বসে আছি। এগুলো সবকটা আমি পারি, ওইটা আমি পারি না। খুব সরল একটা কারণ, ওটা আমি পারি না। আর আমার মনে হয় যে এই সবকটা জিনিস আমি কোনো না কোনোভাবে শিখেছি, তাই জন্য আমি করি। তো রাজনীতিটা না শিখে, না পড়াশোনা করে আমি কি করে করব? হঠাৎ করে এরকম অফার করাই বা হবে কেন কাউকে? আমি তো অভিনেতা, আমি কি কি পারি সেটা এতদিনের লোকজন জানেন। তো আমাকে যখন টিকিটের প্রস্তাব এসেছিল তখন আমি খুব বিচলিত হয়ে গেছিলাম, ও ভাই কি, আমি তো কিচ্ছু পারি না। তো এটাই কারণ, মানে কেন যাব রাজনীতিতে না পারলে, জানি না তো কিছু ওটার ব্যাপারে। আরজি করের আন্দোলনের এখন কি কোনো শেষ দেখার সম্ভাবনা আছে? যেটা একটা সময় তো মনে হয়েছিল যে এটার বোধহয় বিচার হবে না। আমার এখন মনে হচ্ছে হবে, আমার মনে হচ্ছে আশায় বাঁচে চাষা। কিন্তু আমার যেরম ভাবে যা সবকিছু এগোচ্ছে তাতে কিন্তু আমি খুব আশাবাদী আরজি করের আন্দোলন বিচার পাবে, এই নিয়ে আমি ভীষণ আশাবাদী এখন, খুবই আশাবাদী। তবে যেটার জন্য অপেক্ষা করে আছি আমরা সকলে, যেটা হচ্ছে বাবিনের রাহুলের যে ঘটনা, সেই ঘটনার সিরিজ অফ ইভেন্ট আমরা এখনো জানি না। তুমি জানো? না, জানি না এক্স্যাক্টলি কি আমিও হয়েছিল, জানি তো আমরা কেউ জানি না, জনগণও জানেন না। মানে এটা নিয়ে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা ঘটনা ঘটলো, একটা বাইক অ্যাক্সিডেন্ট হলো, একটি গাড়ি এসে ধাক্কা মেরে ছেলে মারা গেল। আমরা তো সবাই সিরিজ অফ ইভেন্ট জানতে পারি, নয় সিসিটিভি ফুটেজ দেখে, নয়তো বাকি লোকজনরা দেখে বলে দেন যে ও যাচ্ছিল, এত স্পিডে যাচ্ছিল, মাথায় হেলমেট ছিল না ছিল না, গাড়িটা পেছন থেকে এলো, নিয়ম ভেঙে ধাক্কা মারলো, নাকি ওর দোষ ছিল তাই ধাক্কা মারলো, ও পড়ে গেল, তারপর ছটফট করছিল, এতটা রক্তপাত হলো, এতক্ষণ পর অ্যাম্বুলেন্স হলো, এইভাবে সিরিজ অফ ইভেন্ট। আমরা জানি না কিন্তু কেউ, কেন 7 রকমের আমাদের কাছে গল্প আছে। কেউ বলেছেন শুট শেষ হয়ে গেছিল, ও এমনি এমনি হেঁটে যাচ্ছিল। আমি প্রথমে তাই শুনেছিলাম, তারপর শুনলাম যে তারপর নৌকোয় উঠেছিল, আমি কিছুই বুঝতে পারছি না। তাই শুনেছিলে, আমিও তাই শুনেছি। আমরা আবার নৌকোয় ওঠার গল্প শুনেছি, আমরা আবার এটাও শুনেছি যে এরকম কোনো দৃশ্যই স্ক্রিপ্টে ছিল না, কিন্তু এটা করা হয়েছে। আমরা একটা ন্যারেশন পাইনি সুব্রতদা, একটা ন্যারেশন চেয়েছি আমরা সবাই। বাবিনের পরিবারের প্রত্যেকে সহজ অপেক্ষা করে আছেন, ন্যারেশনটা কি এটা জানতে চাওয়া কি খুব অন্যায়? কিন্তু এখন এমন কিছু প্রতিক্রিয়া দেখছি চারপাশে হচ্ছে, যেটাতে মনে হচ্ছে এটা জানতে চাওয়া খুব যেন অন্যায়। যারা জানতে চেয়েছে তারা যেন ভীষণ দোষ করে ফেলেছে। এতদূর তো গড়াতোই না সুব্রতদা, গড়াতো। তোমার কি মনে হয় যদি ন্যারেশনটা প্রথমেই এসে দিয়ে চাইতেই হলো না আমাদের? তুমি আমার বাড়িতে এসেছো, তুমি আমার বাড়ি থেকে আহত হয়ে বেরোলে, আমি তো গল্পটা বলবো কি হয়েছিল আমার বাড়িতে। আমি যদি নিজেই এসে বলে দিই হাতটা জোর করে যে সুব্রতদার হাতটা ভেঙে গেছে কারণ আমার বাড়িতে এই 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 হয়েছিল, আমি ছিলাম না, এরকম হতে পারে যে আমি বাড়িতে ছিলাম না, তুমি এসেছিলে, কিন্তু এরকম এরকম হয়েছে, তখন কি আমি বলবো আমি তো ছিলাম না বাড়িতে, আমি জানি না কি করে হয়েছে? না, আমার বাড়ি তো, আমি খোঁজ নেব, আমার বাড়িতে কাজের লোক ছিল, আমার আন্ডারে যারা কাজ করে তারা ছিল, আমি তাদেরকে ডাকবো, ডেকে বলবো বলো তো কি কি হয়েছিল। আমি তোমার বাড়ির লোকের কাছে হাত জোর করে যাব, গিয়ে বলবো আমি
পায়ে ধরবো দরকার হলে, দিয়ে আমি পুরো ন্যারেশনটা বলবো, এত দূর গড়াতই না। সেটা তো হয়নি। সেইটা কি মনে হয় যে এবার কিছু হবে? সেটাও তো আমাদেরকে আশা দেওয়া হয়েছে, আমরা খুবই এই ব্যাপারেও খুব আশাবাদী, কেননা এর মধ্যে যতবার বাবিনের পরিবারের লোকজনের সাথে এই সংক্রান্ত কথা কারোর সাথে হয়েছে, ততবারই তারা এই আশাই পেয়েছেন যে এই ন্যারেশনটা বার করা হবে এবং আমরা জানতে পারবো। এখনো অবধি কিন্তু আমরা এটাই জানি, আমরা কিন্তু অপেক্ষায় আছি। রাহুলের কথা, বাবিনের কথা যখন উঠলই, আমরা তো এই রাহুলের মৃত্যুর তদন্তের অপেক্ষায় তো থাকবো। পাশাপাশি আরেকটা আমরা সবাই অপেক্ষা করছি, ওর ছবিওয়ালা, সেই ছবিতে তুমি অভিনয় করেছিলে। এই ছবিটা সম্পর্কে যদি কিছু বলো, বা তুমি যদি ওই ছবির একছত্র গান যেটা রিলিজ করেছে সেইটা একটু গেয়ে হ্যাঁ, শোনাও। শুধু এখনো অবধি ওই ছবির একটা জিনিসই এখন মানে জনগণের বা দর্শকের, শ্রোতাদের দরবারে, সেটা হচ্ছে আমাদের ছবির গান। এবং আগামী মাসে ছবিটি রিলিজ, তোমার এখানেই প্রাইভেট স্ক্রিনিং হয়েছিল। ছবিটি কোনোদিন দিনের আলো দেখতে পাবে আমরা ভাবিনি। এটা খুব ভালো যে এখন আমরা সব রকম সাপোর্ট পাচ্ছি ছবিটি যাতে রিলিজ হয়। আমি না নাচতে পারি, আমি একদম গান গাইতে পারি না, কিন্তু এখানে দুঃসাহস দেখাবো, আমি সোমলতার গানটা আমার এত পছন্দ, ওই গানটা চেষ্টা করছি আমি 4 লাইন গাওয়ার। গানের মতো যদি নাও হয় তাহলে আপনারা ক্ষমা করে দেবেন, আমি তো গায়িকা নই, কিন্তু আমি দুঃসাহসটা দেখাচ্ছি আজকে তোমার শোয়ে এসে। হ্যাঁ, মন বোঝা কি অতই সহজ বল, প্রেম দেখতে ঠিক তোর মতো বিকল, কোন ভাবনায় মন ভাসলে তুমি আমায় ভালোবাসলে, আবার কেন কাঁদলে নাকি বুকের ভিতর মাপলি কত জল, মন বোঝা কি অতই সহজ বল।